নমস্কার বন্ধুরা, আমি ইউটিউব এসআরবি মুক্তি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দুই চারটে কথা বলবো। আমি আপনাদের বলছি যে দীর্ঘ 4.5 বছর পর বিজেপি CAR-19 যে রুলস প্রকাশ করেছে সেই সম্পর্কেই আমি দুই চারটে কথা বলছি। আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে CAR-19 যেভাবে তৈরি হয়েছে তাতে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। আমরা বারবার বলেছি যে রুলস কখনোই আইনের বাইরে গিয়ে রুলস তৈরি হয় না। ফলে আমরা আইনটা দেখেই আমরা বলেছি যে এই আইনে নাগরিকত্ব হবে না। বিজেপির পক্ষ থেকে গ্রামে গঞ্জে একটা প্রচার করা হয়েছে যে কোনো কাগজ লাগবে না, CAR-19 কোনো কাগজপত্র লাগবে না, কোনো ডকুমেন্ট লাগবে না, এমনিতেই নাগরিকত্ব হয়ে যাবে। এই প্রচারটা কিন্তু তারা করেছে। এমনকি গতকাল শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী এবং শ্রমিক ভট্টাচার্য তারাও একটা প্রেস কনফারেন্স করেছে। সেখানেও তারা বলেছে যে এটা নাকি 75 বছরের মধ্যে দ্বিতীয় মুক্তি ইত্যাদি ইত্যাদি নানা কথা তারা বলেছে। কোনো কাগজপত্র লাগবে না, সবাই নাগরিক হয়ে যাবে ইত্যাদি। কিন্তু কথা হলো রুলস যা বেরিয়েছে তাতে আমাদের সেই আশঙ্কাই সত্যি পরিণত হয়েছে, কাগজপত্র লাগবে। এবং তিনটে ক্ষেত্রে তিনটে কন্ডিশন তারা জুড়েছিল 2014 সালের আগে আসার কন্ডিশন। তিনটে দেশের মানুষ পাবে, তার মানে হচ্ছে যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন তা আপনি যে বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের নাগরিক ছিলেন, তার প্রমাণপত্র লাগবে। আরেকটা ছিল ধর্মীয় নির্যাতন বা তার আশঙ্কার প্রশ্ন। আসলে ধর্মীয় নির্যাতন বা তার আশঙ্কার তো কোনো প্রমাণ হয় না, কিন্তু সেটা তারা প্রমাণ চায়নি, কিন্তু সেটা আপনাকে একটা এফিডেভিট জমা দিতে হবে এবং সেই এফিডেভিটটা সত্য যা সেটাই আপনাকে জমা দিতে হবে। না হলে আপনি আজকে নাগরিকত্ব পেলেন একটা মিথ্যে ডিক্লারেশান দিয়ে এফিডেভিট করে, আপনার কিন্তু পরে নাগরিকত্ব খারিজ হয়ে যেতে পারে। এইটাও আপনাকে ওই এফিডেভিটের মধ্যে লেখা থাকছে। আর এমনিতে আপনার বাংলাদেশে আপনি বসবাস করতেন, তার এক গাদা ডকুমেন্ট বলেছে, তার মধ্যে একটা ডকুমেন্ট লাগবে এবং 31শে ডিসেম্বরের আগে গেছেন, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে তারও কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে। তো এই কাজটা মোটেই সহজ নয়, যথেষ্ট কঠিন। আর যতটা এই দেখা যাচ্ছে রুলসে, এটা যখন কোনো আমলার হাতে পড়বে, অফিসে গিয়ে অফিসারের হাতে পড়বে, তখন কিন্তু এটা অত্যন্ত কঠিন হবে। কারণ নির্দিষ্ট প্রমাণপত্র না হলে কোনো অফিসার কিন্তু সই করবে না। তো তাতে পরিষ্কার হয়ে গেছে যে এই নাগরিকত্ব সমস্যার সমাধান উদ্বাস্তুদের বিজেপি করবে না, একদম পরিষ্কার। আমরা 4.5 বছর রুলস প্রকাশ না করার মধ্যে দিয়েই বলেছিলাম যে এই রুলস প্রকাশ হলে আমরা এই যে কথাগুলো বলছি, আজকেও বলছি, এর আগেও বলেছি, এই কথাগুলো এই 4 বছর 4.5 বছরের মধ্যেই মানুষ নিজেদের অভিজ্ঞতায় বুঝে যেতেন যে আইনে নাগরিকত্ব হয় না, যে কারণে তারা রুলস প্রকাশ করতে ভয় পেয়েছে। এখন ইলেকশনের ঠিক মুখে যাতে আপনি বুঝে উঠতে না পারেন যে কি হলো, হবে কি হবে না, এই সুযোগটা তারা নিয়েছে। ফলে আমরা প্রত্যেককে বলবো যে এই ফাঁদে আপনারা পা দেবেন না। আর আমি আপনাদের একটা কথা একটু স্মরণ করে দিই। ধরুন ওই যে 6B যেটা বলেছে, 6Bতে একটা কথা আছে যেটা আমরা আগেও বলেছি, আবারও বলছি, যে আপনি যখন আবেদন করবেন সেই সময় আপনার যে অবস্থায় আপনি আছেন সেই অবস্থা বজায় থাকবে যতদিন আপনার আবেদন মঞ্জুর বা না মঞ্জুর হয়। এই একটা ক্লজ, একটা সেফগার্ড বলতে পারেন, এইটা কিন্তু CAR-19 আছে। কিন্তু সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন যে আপনি যে 31শে ডিসেম্বর 2014 সালের আগে থেকে ভারতে বসবাস করছেন, তার যে ডকুমেন্টের তালিকা দিয়েছে তার মধ্যে কিন্তু 2-3টে ডকুমেন্টের তালিকা কিন্তু নেই।
যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন আপনি ভোটার, তাহলে আপনাকে ভোটার তালিকার নাম থাকার ব্যাপারটা আপনার ওই তালিকার মধ্যে থাকার প্রয়োজন ছিল। 2014 আগের ভোটার তালিকার নাম থাকলে আপনার সহজ হয়ে যেত, সেটা কিন্তু নেই। আপনার যদি পাসপোর্ট থেকে থাকে, খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, হয়তো 2014 সালের আগে পাসপোর্ট পেয়েছেন, সেইটা কিন্তু তালিকাতে নেই। এবং আধার কার্ডটাও নাই। দেখবেন যে এই তিনটে ডকুমেন্ট কিন্তু তালিকাতে নেই। কেন নেই? এই কেন নেই, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের বলছি যে আপনি যখন আবেদন করবেন, তখন অন্য সব অধিকার আপনার বজায় থাকলেও এই তিনটে বা অন্তত এর দুটো অধিকার, পাসপোর্ট এবং ভোটার তালিকায় নাম, এই দুটো কিন্তু থাকবে না। এবং আমি এটা বলছি, এইখানে তালিকার মধ্যে নেই, এটা একটা বিষয়। আরও দুটো জিনিস আমি লক্ষ্য করেছি। সেটা হচ্ছে 13ই ডিসেম্বর গুয়াহাটি হাইকোর্টের রায়। সেই রায়ের মধ্যে এই কথার পরিষ্কার ইঙ্গিত সেখানে আছে। আর যেটা হলো, সেটা আমাদের সংবিধানের 326 ধারা। 326 ধারাতে বলেছে নাগরিক হলে পরেই ভোট দিতে পারবেন, ভোটার তালিকায় নাম উঠবে। ফলে আপনি যখন বাংলাদেশি হয়ে আবেদন করছেন, তখন কিন্তু ওই 326 ধারা অনুযায়ী আপনার নাগরিকত্ব যেহেতু নেই, সেই জন্য ভোটার তালিকায় নামটা থাকবে না। এবং ঠিক ওই 326 ধারার জন্যেই কিন্তু ভারতে বসবাসের তালিকা, ডকুমেন্টের তালিকার মধ্যে ওইটা ভোটার তালিকাটা রাখেনি এবং পাসপোর্টটা রাখেনি। তার মানে হলো, এই যে বলছে যে K-19 বলছে, K-19-এর 6B, যে যখন দরখাস্ত করবেন তখন যে অবস্থায় আপনি আছেন তার সব অধিকারগুলো বজায় থাকবে আবেদন মঞ্জুর বা না মঞ্জুর হওয়া পর্যন্ত। এই কথাটার সাথে কিন্তু সংবিধানের 326 দ্বারা কন্ট্রাডিক্ট করে যায়, দুটো পরস্পর বিরোধী হয়ে যায়। এবং আমার ধারণা যে এই যে পরস্পর বিরোধিতা, এখানে কনস্টিটিউশনের যে নির্দেশ, এইটাই কার্যকরী হবে। মানে আপনার ভোটার তালিকায় নাম থাকবে না, এবং ভোটার তালিকায় নাম থাকা উচিত নয়। যারা অ্যাপ্লিকেশন করছে সেই কারণেই কিন্তু ওই ডকুমেন্টটা রাখেনি, ওই ভোটার তালিকা, ভোটার কার্ডের ওই প্রমাণপত্রটা আপনি যে ভারতে বসবাস করছেন সেই তালিকার মধ্যে রাখেনি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে আজকের এই যে রুলস বেরিয়ে গেছে, এই রুলস অনুযায়ী আমরা আপনাদের বলছি, আমাদের বুদ্ধি বিবেচনা, আমাদের উপর যদি এতটুকু বিশ্বাস করেন, তাহলে আমরা বলছি যে এই যে নাগরিকত্বের সমস্যা উদ্বাস্ত মানুষের, তাতে K-19 কিন্তু সমাধান করবে না। এই সমস্যার সমাধান হতে পারে একটা নতুন আইন, যে আইনের জন্য আমরা দীর্ঘদিন থেকে আপনাদের বলছি একটা কাট অফ ডেট। সেই কাট অফ ডেট 2018 হতে পারে, 2020 হতে পারে, বা এইটা হলে সব থেকে ভালো হয় যে যারা ইতিমধ্যে ভারতে গিয়ে পড়েছেন, ওখানে স্থায়ীভাবে বসবাস করেন, তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি করা। এবং তার জন্য যদি প্রয়োজন হয় 6 মাস যদি লাগে এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে, এর মধ্যে তাদের নাগরিক হিসেবে পরিচয়পত্র দিয়ে দেওয়া ইত্যাদি, প্রয়োজনে বর্ডার সিল করে দেওয়া হোক, সিল করে দিয়ে যারা গেছে তাদের সমস্যাটা মিটিয়ে ফেলা হোক। এইটা ছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই। আমরা 20 তারিখে একটা কনভেনশন যুবকেন্দ্রে ডেকেছি শিয়ালদাতে, আপনারা ওখানে আসুন, এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করি। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, 2014 সালের পরে যারা, তারা কিন্তু গেছেন, এবং সেটাও এখন থেকে 10 বছর আগে। ফলে বিজেপি যদি সত্যি হিন্দু বলে যদি তাদের প্রতি দরদি হতো, তাহলে 2014 সাল করলো কেন? তারা তো বলতে পারতো যেদিন এই আইনটা কার্যকরী হবে, এই রুলস যেদিন প্রকাশ হবে সেই দিন পর্যন্ত, কিন্তু সেটা তারা করেনি। ও নেতারা বলছেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আসবে তাদের দিতে হবে, কিন্তু এই ব্যক্তিগতভাবে মনে করার তো কোনো অর্থ নেই। তারা আইন কিন্তু তৈরি করে ফেলেছে, এবং এই যারা বলছে ব্যক্তিগতভাবে মনে করি, এদের কিন্তু বিজেপি পার্টিতে ওই যে গুজরাটের নেতারা, তারা কিন্তু 1 পয়সাও দাম দেয় না। ফলে এইসব কথার কোনো গুরুত্ব নেই। আপনি ধরে নিন যে 2014 সালের আগে যারা এসেছে তাদের তো একেবারে ফাঁসির অর্ডার বিজেপি দিয়ে দিল। ফলে তাদের আর কোনো পথ নেই, এবং বিজেপি যখন এইটা করে ফেলেছে, তাদের আর অন্তত এই জায়গা থেকে সরে যাওয়ার কোনো পথ নেই। ফলে তাদের পক্ষে এটা সম্ভব নয়। আর 2014 থেকে একেবারে 1948 সাল পর্যন্ত এই যারা আছেন, তারাও কিন্তু এই নাগরিকত্ব পাবেন না।
ফলে তারা পরিষ্কার একটা বুঝে নিন যে এখন ভারতে 3 রকমের মানুষ বসবাস করছেন। সেটা হচ্ছে যারা ওখানকার নাগরিক, ওখানকার ভূমিপুত্র যারা, বা এখান থেকে যাওয়ার পরে যারা আবেদন করে নাগরিকত্ব নিয়েছেন, যেসব উদ্বাস্তুরা নাগরিকত্ব নিয়েছেন আবেদন করে, এরা নাগরিক। তাহলে ওখানকার ভূমিপুত্র এবং আবেদন করে যারা নাগরিকত্ব নিয়েছেন তারা ভারতবর্ষের নাগরিক, এটা একটা ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি হলো যে 1948 সালের 19শে জুলাই থেকে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে গেছেন, তারা ভারতে আর অবৈধ নন, তারা ওখানে বৈধ বসবাসকারী। তাহলে তারা হলেন ভারতে বেনাগরিক কিন্তু বৈধ বসবাসকারী। আর 2014 সালের পরে যারা গেছেন তারা হলেন বেনাগরিক এবং অবৈধভাবে বসবাসকারী। এই অবৈধভাবে বসবাসকারী যারা, তাদের যে কোনো মুহূর্তে পুলিশে অ্যারেস্ট করতে পারে, জেলে ঢোকাতে পারে, যা কিছু করতে পারে, সেটা গভর্নমেন্ট, কোন গভর্নমেন্ট কি ঠিক করবে সেটা দেখা যাবে। আর অবৈধ এবং বৈধ এবং বেনাগরিক, তাদের হয়তো তাড়িয়ে দিতে পারবে না, তাদের হয়তো জেলে ঢোকাতে পারবে না, কিন্তু তারা নাগরিক অধিকার, অধিকাংশ নাগরিক অধিকার পাবেন না। হয়তো গভর্নমেন্ট আগামী দিনে ঠিক করবে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেইটুকু তাদের সেখানে ঘোষণা করবেন যে এইটুকু পাবেন। তা যারা দেশ ত্যাগ করেছেন অনেক কিছু ভালো থাকার জন্যে, তারা ওখানে গিয়ে বেনাগরিক হিসেবে থাকবেন। একটা পাড়ার মধ্যে 50 ঘরের মধ্যে 10 ঘর যদি বেনাগরিক মানুষ থাকেন, তাদের আগামী দিনে কি হবে সেটা দিন যত যাবে তত বুঝতে পারবেন। ফলে এইভাবে এই বেনাগরিক অবস্থায় একটা দেশে বসবাস করা এটা সম্ভব নয়। ফলে 48 সালের পর থেকে একেবারে আজকে 2024 সাল পর্যন্ত যারা ভারতের নাগরিক নন, তারা আসুন সবাই মিলে একটা আন্দোলন করি, এবং এই আন্দোলন করে আইন পরিবর্তন করা সম্ভব। এই আন্দোলন আমরা করেছিলাম বলে আপনারা অনেক লোক অংশগ্রহণ করেননি, কিছু লোক আমরা আন্দোলন করেছি বলে বিজেপি 2003 সালে হিন্দুদেরও অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল। দীর্ঘ 16-17 বছর আন্দোলনের ফলে কিন্তু তারা K-19 এনে তাদের অনুপ্রবেশকারী তকমাটা মুক্ত করে দিয়েছে। ফলে এইটা আপনাকে বুঝতে হবে যে আন্দোলন করে এটা করা, দাবি আদায় করা সম্ভব। তাই আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারা আসুন 20শে মার্চ মৌলালী যুব কেন্দ্রে 2:30টা নাগাদ এই কনভেনশন শুরু হবে। সেই কনভেনশনে আপনারা আসুন, এসে আপনাদের প্রত্যেকের মতামত বলুন যে কি আমাদের দাবি হওয়া উচিত। এবং এই সুযোগ যদি হারান, আপনি এলেন না, আপনার মতামত আপনি ব্যক্ত করলেন না, এটা কিছু হয়ে গেল, তারপরে কিন্তু বসে হাত কামড়াতে হবে। ফলে এখানে আসুন, এখানে এসে আপনাদের সমস্যা বলুন এবং কি দাবি করাটা সঙ্গত হবে, ওইখানে একটা সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করুন। আপনাদের এই আবেদন জানিয়ে আমার ছোট্ট এই ভিডিও এখানে শেষ করছি। আপনাদের নমস্কার, ধন্যবাদ।